আমি এখন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মাহবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2013 এর সংশোধনকল্পে আনীত বিলটি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য এই মহান সংসদে গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা ১, বেগম রওশনারা মান্নান, মহিলা আসন ৪৭, পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, রুমিন ফারহানা, মহিলা আসন ৫০, কাজী ফিরোজ রশিদ, ঢাকা ৬, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩ এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া ৭। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা ১, বেগম রওশনারা মান্নান, মহিলা আসন ৪৭, পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ ৪, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, রুমিন ফারহানা, মহিলা আসন ৫০, কাজী ফিরোজ রশিদ, ঢাকা ৬, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩ এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, বগুড়া ৭। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ ৮, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ট্রাভেল এজেন্টদের জন্য নিয়ন্ত্রণের জন্য এই আইনটি এখানে আনা হয়েছে। আসলে আমরা দেখতে চাই এই ব্যাপারটা কি। বাংলাদেশ বিমান 1972 সালে ফেব্রুয়ারি মাসে এটা সংগঠিত হয় ফার্স্ট। তখন বিমান 29টা দেশে পরিচালনা করা হতো, বিভিন্ন সময় বিভিন্নভাবে 29টা দেশে এটা পরিচালনা করা হতো। তারপরে আমরা কি দেখি, 2007-এ 23শে জুলাই এই বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়। আগে ছিল ওন বাই দ্য গভর্নমেন্ট, 23শে জুলাই 2007-এ পাবলিক লিমিটেড কোম্পানি করা হলো। করার পরে 42টা দেশের সঙ্গে চুক্তি করা হলো, কিন্তু চলাচল করে মাত্র 16টা দেশের সঙ্গে, এবং 10টি বিমান কেনার জন্য একটা চুক্তিও করা হয়েছিল। মাননীয় স্পিকার, এখন এই ট্রাভেল এজেন্সিটা একমাত্র বিমান সম্পর্কিত, মানে বিমানের ট্রাভেল এজেন্সি আমরা বলতে পারি। তো ট্রাভেল এজেন্সির কাজটা কি? A travel agency is a private retailer or public service that provides the travel and tourism related service to the general public on behalf of the accommodation, travel suppliers offer different kinds of traveling and packages. শুধু বিমানের টিকিট কিন্তু ট্রাভেল এজেন্সি করে না, এই সমস্ত কার্যক্রম ট্রাভেল এজেন্সি করে থাকে। আর এর লাইসেন্সের পদ্ধতি বিভিন্ন দেশে, আমাদের দেশে আজকে যেমন লাইসেন্সের একটা পদ্ধতির জন্য আজকে একটা বিল এসছে, কিন্তু লাইসেন্সিংটা কিভাবে হয় মাননীয় স্পিকার? ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশেই অল ট্রাভেল জি, 1 মিনিট শেষ licensed by the International Air Transport Association, ITA. Many are also bonded by Air Travel Organization et al., Airlines Reporting Corporation and others, ETAB. কিন্তু আমাদের এখানে যে ট্রাভেল এজেন্সির বিলটা এসছে, সেখানে এগুলা এই ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির করা বাধ্যতামূলক নয়। আর যেটা এসছে এটা সম্পূর্ণরূপে বিমান হলো আপনার পাবলিক লিমিটেড কোম্পানি। আর এই পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে মালিকানা ট্রাভেল এজেন্সি কয় প্রকার হয়? এটা আপনার পার্সোনাল হইতে পারে, প্রপারেটরশিপ হইতে পারে, লিমিটেড কোম্পানি হইতে পারে,
এবং কর্পোরেট হইতে পারে। সুতরাং এই সবগুলাই লিমিটেড কোম্পানি কিভাবে হস্তান্তর হবে, লিমিটেড কোম্পানিতে বলা আছে। প্রাইভেট কোম্পানি কিভাবে হস্তান্তর হবে, প্রাইভেট কোম্পানিতে বলা আছে। মালিকানার কথা বলছি আমি। বিমান এখানে হঠাৎ করে একটা এই লাইসেন্সিং এর ক্ষেত্রে এই মালিক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1 অনুপস্থিত। মাননীয় সদস্য রওশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকের বিল বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ এবং সংশোধিত বিল 2020। আসলে এই বিলটি 2013 সাল থেকেই বিদ্যমান আছে, কিন্তু মাননীয় স্পিকার এই বিলটিতে অনেক অসঙ্গতি দেখা যায়। এটার একটা লাইসেন্স নেয় অনেক কষ্ট করে, কিন্তু সময় মতো যদি সেই লাইসেন্সটা রিনিউ করতে না পারে তাইলে এটা বাতিল হয়ে যায়। আবার এর মধ্যে আরও একটা জিনিস আছে যে এটার মালিকানা একজন কষ্ট করে নেয়, তার মৃত্যুর পর এটার মালিকানা কে নেবে, মালিকানা নিয়ে কোনো সিদ্ধান্ত নাই। আরও একটা আছে যেটা নাকি অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সি আছে যেটা বাইরে বা অন্যান্য ডিস্ট্রিক্ট কান্ট্রিগুলিতেও ব্রাঞ্চ খোলা যায়, সেটারও কোনো ব্যবস্থা নেই। এইসব অসঙ্গতিগুলি দূর করার জন্য এই বিলটির সংশোধন এবং নিয়ন্ত্রণ নিবন্ধন দরকার। মাননীয় স্পিকার, অর্থ জরিমানা করে এগুলি দূর করা দরকার। যেমন টাইম মতো লাইসেন্স যদি রিনিউ না করা হয় তাহলে তাকে অর্থদণ্ড দিতে হবে, দেরি করলে আরও বেশি দিতে হবে। এই ধরনের বিধান রেখে এই বিলটি সংশোধন করা দরকার। মাননীয় স্পিকার, পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে বাংলাদেশ, এবং সম্ভাবনাকে ঘিরে বিদ্যমান এজেন্সিগুলোর পাশাপাশি নিত্য নতুন ট্রাভেল এজেন্সি গড়ে উঠছে এই দেশে। এদের মধ্যে কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে খুব ভালো সার্ভিস দেয়, আবার কিছু কিছু এজেন্সি আছে যেগুলি নাকি আদম ব্যবসা করে, অবৈধভাবে বাইরের মানুষের কাছ থেকে টাকা নেয় চাকরি দেব বলে, এবং বিদেশে মহিলাদের পাঠায়, চাকরির নাম করে অনেক প্রতারণা করে। মাননীয় স্পিকার, এগুলি কঠোরভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, বিমান মন্ত্রণালয়কে। এগুলির জন্য আমি ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ নিবন্ধন আইন 2020 পাশ করার উপলক্ষে মাননীয় মন্ত্রী উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, এই বিলটি সম্পূর্ণ ট্রাভেল এজেন্সিদের পক্ষে স্বার্থ রক্ষার জন্য আনয়ন করা হয়েছে। এখানে ট্রাভেল এজেন্সি কর্তৃক যারা গ্রাহক সেখান থেকে সেবা নেয় তারা ক্ষতিগ্রস্ত হলে এই আইনের মধ্যে প্রতিকারের কোনো বিষয় দেখছি না। এবং অনেক সময় পত্রপত্রিকায় দেখি যে ট্রাভেল এজেন্সির সময়ের কাছে বাংলাদেশ বিমান বা অন্যান্য সংস্থার বিপুল পরিমাণ তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে। আগে লাইসেন্স বাতিল হয়ে যেত, এখন জরিমানার কথা বলা হচ্ছে। এখন তার কাছে যদি কোটি কোটি টাকা আপনার অনাদায়ী কথা বলা হচ্ছে, এখন তার কাছে যদি কোটি কোটি টাকা আপনার অনাদায়ী হয় তাহলে সেই ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনের মধ্যে অনেক এজেন্সির সময়ের স্বার্থ রক্ষার জন্যই এই আইনটি শুধুমাত্র তাদের স্বার্থ সংরক্ষণের জন্যই করা হচ্ছে। আমি মনে করি যে এই বিষয়টি আরও যাচাই বাছাই করা প্রয়োজন, বিবেচনা করা প্রয়োজন। এই ক্ষেত্রে যেন আমাদের গ্রাহকরা স্বার্থ ক্ষুণ্ণ হলে যথাযথ স্বার্থ রক্ষিত হয়, এবং বাংলাদেশ বিমান সহ অন্যান্য কোম্পানির কাছ থেকে টিকিট ক্রয় করলে গ্রাহকরা বা কোম্পানি যেন ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, মালিকানা হস্তান্তর, দেশে বিদেশে এজেন্সির শাখা খোলা, মেয়াদোত্তীর্ণ সনদে নবায়নের সুযোগ ইত্যাদি নানা কারণের কথা বলা হলেও বোধ করি আইনটি সংশোধন করা হচ্ছে গুরুতর অপরাধের জন্য সনদ বাতিল না করে কেবলমাত্র অর্থদণ্ড দেবার উদ্দেশ্যে।
গুরুতর অপরাধ প্রসঙ্গ আসছে এই কারণেই যে চুক্তির মারপ্যাচে ফেলে গত 10 বছরে অবৈধভাবে 1200 কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছে 3টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস এবং 53টি ট্রাভেল এজেন্সি। কেবলমাত্র বিমান কেন্দ্রিক ভুয়া বুকিং বাতিল এবং জালিয়াতির কাজে 53 থেকে 100টি এজেন্সি গড়ে তোলা হয়েছে। এই এজেন্সিগুলোর মালিকানার সাথে সংশ্লিষ্ট আছে 3 জিডিএস কোম্পানি, বিমানের একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তি এবং প্রভাবশালী কিছু ট্রাভেল এজেন্সি। মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির আহ্বায়কের মতে এই সিন্ডিকেটের সাথে বিমানের পরিকল্পনা শাখা, মার্কেটিং বিভাগ, রেভিনিউ ইন্টিগ্রেটেড সফটওয়্যার শাখা, অডিট বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও সরাসরি জড়িত। মাননীয় স্পিকার, এজেন্সিগুলো নিজেরাই ক্রেতা সেজে টিকিট বুকিং দিয়ে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। এতে একদিকে যেমন বিমানকে টাকা গুনতে হয় অযথা, তেমনি প্রকৃত ক্রেতারা শেষ পর্যন্ত টিকিট না পেয়ে ফেরত যায়। এতে দুইভাবে লোকসানে পড়ে বিমান। এক, ভুয়া এজেন্সিকে বুকিং বাবদ টাকা পরিশোধ করতে হয়, এবং দুই, বিমানের সিট ফাঁকা যাওয়া জনিত লোকসান। 2018 সালে জুলাই থেকে 19 সালের এপ্রিল পর্যন্ত 10 মাসে টিকিট বুকিং হয়েছিল 3,94,907টি, যার মধ্যে বাতিল হয়েছে 2,90,533টি টিকিট, অর্থাৎ বুকিং এর 3/4 বাতিল হয়ে গেছে। মাননীয় স্পিকার, এসব অনিয়মের বিরুদ্ধে কখনো কখনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আলোচিত অপরাধগুলোর কারণে 1 বছর আগে 29টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে, যদিও এসব অপরাধের মূল হোতা বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার কথা জানা যায় না। আলোচিত আইনটির বর্তমান সংশোধনীর পরে এইসব ভয়ঙ্কর অপরাধের পরও ট্রাভেল এজেন্সিগুলোকে শুধুমাত্র জরিমানা দিয়ে শাস্তি দেওয়া যাবে। একই সাথে বিদেশে শাখা খুলে তাদের এই ধরনের অপকর্ম আরো কয়েক গুণ করবার পথও তৈরি করা যাবে। সুতরাং আমি মনে করি যে বিষয়টি আরো যাচাই বাছাই করা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য কাজী ফিরোজ রশিদ, ঢাকা 6 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিলটা মাননীয় মন্ত্রী এনেছেন, বিলটা আনার উদ্দেশ্য যা বলা হয়েছে ঠিক আছে, আমাদের দ্বিমত নাই, কিন্তু বিমানের যে ইতিহাস, সেই ইতিহাসটা সুখকর নয়। মাননীয় স্পিকার, এই বিমান 1972 সালে এই বিমান হওয়ার পর থেকে লাভ করেছে খুব কম সময়, বেশিরভাগ সময় লস করেছে। এটা একটা মানে ওই এমন অবস্থায় যে অ্যাবলিশ হয়ে যাচ্ছিল, সেটা রক্ষা করার জন্য বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিমানকে রক্ষা করার জন্য 10টি বিমান কেনার ব্যবস্থা করেছেন। এর মধ্যে কয়েকটি এসেছে আর কয়েকটি আসবে। আমাদের প্রশ্ন হলো যে এই বিমান মাননীয় প্রধানমন্ত্রী কিনেছেন, কিন্তু এটার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে কিন্তু বিমান লাভ করাটা খুব মুশকিল। যেমন 1 নম্বর হলো এই যে এজেন্সি আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখি যে এই যে যারা এজেন্ট, তারা যে টিকিট বিক্রি করেন সে টাকা দেন না, প্লাস মানুষ ফিগার অনেক সময় দেখা যায় বিমানের টিকিট পাওয়া যায় না, বিমানে ওঠার পর দেখা যায় সিট অর্ধেক খালি। এটা কেন? কারণটা হলো যে ওই যে এজেন্ট যারা, তাদের কারসাজি, এইগুলি কি করবেন, এইগুলি বিষয়ে তো একটা বক্তব্য থাকা দরকার ছিল। মানুষ স্পিকার, বিমান যা চাকরি করেন তারা মনে হয় এটা নিজের পৈতৃক সম্পত্তি, তাদেরকে কোনো রকম যদি সরকার নির্দেশনা দেন সেটা তারা পালন করে না। যেমন এই হ্যান্ডেলিংয়ের বিষয়, এয়ারপোর্টে হ্যান্ডেলিংয়ের বিষয়ে দেখা যায় ওই যে বিমান থেকে যে ব্যাগ আসতে আসতে সময় লাগে, সেটা আবার ওরা নিজেরা আনে। এমনকি দেখা যায় বিমানের ভিতর যেখানে ব্যাগেজ থাকে সেখান থেকেও আমরা দেখলাম বিভিন্ন সময় যে সেইখানেও এই আমাদের সুটকেস, যাত্রীদের যে সুটকেস, ব্যাগ কেটে সেখানে জিনিসপত্র লুট করা হয়, চুরি করা হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি যে বিমানটা আমাদের জাতীয় অস্তিত্বের সঙ্গে জড়িত, এটাকে জোরদার করার জন্য আরও কঠোরভাবে এইখানে যে ম্যানেজমেন্টটা রক্ষা করা উচিত। শুধু আইন করলে হবে না, আইন করে এটা ম্যানেজমেন্টটা যাতে শক্ত থাকে সেই বিষয়ে মাননীয় বিমানমন্ত্রী দৃষ্টি দেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম, বাবলু, বগুড়া 7, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এই বিমান চলাচল এবং বিমানের যে ব্যবস্থাপনাটা আছে আমরা শুরু থেকে দেখে এসেছি, এবং আমাদের সিনিয়র পার্লামেন্ট ইতিমধ্যে যে সমস্যার কথা বলেছেন, যে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা আমরা দেখি যে বিমানে শুধু ঘাটতি চলে, যদিও এখন কিছুটা উত্তরোত্তর আমরা অগ্রসরমান হয়েছি, এটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সবচেয়ে বড় প্রবলেমটা কোন নীতি বা কোন নিয়ম আমরা জানা নাই। বিমানের টিকিট পাই না অথচ বিমান খালি যায়। এটা বরাবরই এই সমস্যাটা এবং এই যে নিয়ম নীতিটা, এটা আমরা ইতিপূর্বে অনেকবার এই প্রসঙ্গটা বিভিন্নভাবে উত্থাপিত হয়েছে, কিন্তু আদৌ
যে সবচেয়ে বড় সমস্যাটা যে এটা কেন এটা হচ্ছে, এর প্রতিকারটা কি? বিমান খালি যায়, আমরা টিকিট পাই না। এই নীতিমালাটা বোধহয় আরও একটু মডিফাই করে কিভাবে যে আমরা টিকিট পাবো, বিমান খালি যাবে না, এটাই সবচেয়ে যত নীতি আমরা করি এই নিয়মটা এখন বর্তমানে মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে যে বিমান খালি যায়, টিকিট পায় না প্যাসেঞ্জার। আমার মনে হয় যে কোনো আইনে করি না কেন এই বিষয়টা প্রতিটা আইনের সঙ্গে সংযোজিত করে আমরা যেন বিমানের ঘাটতিটা পুরাতে এই নীতিটা সংশোধন করে আমরা টিকিট যেন পাই, বিমান যেন খালি না যায়, অর্থের যেন ক্ষতি না হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টা আমি এই সংশোধনী মানে আনার জন্য প্রস্তাব উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব ফখরুল ইমাম সাহেব, আমরা যখন প্রথম বিলটা পার্লামেন্টে উপস্থাপন করি তখনও উনি বক্তব্য রেখেছেন। অনেকটা আজকের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই দিনে ওনার বক্তব্য ছিলেন। উনি অনেকগুলা কথা বলেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে 2019 সনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় বিমানে অনেকগুলা রিফর্ম আমরা এনেছি। জিডিএস সিস্টেম, টিকিট না পাওয়া, এগুলো একেবারে ছিল না বলা যাবে না, এগুলো ছিল। এবং আমরা তদন্ত করেছি 2020-এর মার্চে আমরা কিছু স্টেপ নিয়েছি সিস্টেমের মধ্যে, যাতে কোনো ইন্টারপোলেশন, ইন্টারসেপশন এগুলো যাতে না হয় এবং স্বাভাবিকভাবে যাতে টিকিটিং সিস্টেমটা অব্যাহত থাকে। এবং তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা কিন্তু অনেক দূর অগ্রসর তথ্য প্রযুক্তির দিক দিয়ে। আমরা কিন্তু বিমানই তথ্য প্রযুক্তির সংযোজন এনেছি। আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করেছি। এখন ট্রাভেল এজেন্সি এমনিতেই এয়ারলাইন্স এই কোভিডের সংক্রমণে অনেক ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীতেই, তারই ধারাবাহিকতা বাংলাদেশও এর প্রভাব আছে। সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্সিও কিন্তু অনেক সংকটের মধ্যে দিয়ে চলছে। আমরা মোবাইল অ্যাপসে দিয়ে চেষ্টা করেছি। এখন কেউ বলতে পারবে না যে টিকিট আছে, সিট আছে, টিকিট নাই। আমরা 2020-এর মার্চ থেকে আমরা যে স্টেপগুলো নিয়েছি, অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি বিমানের অফিসে। তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতিটা ফ্লাইট প্রত্যেকটা গন্তব্যে ফুল লোড অবস্থায় গিয়েছে। টিকিট নাই, কেউ এই ধরনের অভিযোগ করতে পারবেন না। এবং বর্তমানে একই ধারাবাহিকতা অব্যাহত আছে। সুতরাং যে বক্তব্যগুলো ওনারা রেখেছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য রৌশনারা মান্নান উনি বলেছেন, অনেকগুলো পজিটিভ কথা বলেছেন, যে অ্যামেন্ডমেন্ট দরকার, ট্রান্সফার করতে পারবে না, পেনাল্টি ইম্পোজ করা দরকার। এই জিনিসগুলাই আমরা এই অ্যামেন্ডমেন্টে নিয়ে এসেছি। জনাব হারুনুর রশিদ উনি বলেছেন যে এজেন্সির প্রোটেকশনের জন্য আমরা এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসছি, কিন্তু কনজিউমারের কোনো প্রোটেকশনের জন্য নিয়ে আসি নাই। এটা এজেন্সি এবং কনজিউমার উভয়ের স্বার্থের জন্য এটা নিয়ে আসা হচ্ছে। যে কোনো বিল যত হার্শ হবে তত অ্যাবিউজ হবে। সুতরাং বিল ফ্লেক্সিবল থাকা দরকার। একজন লোক মারা গেলে এটা তার উত্তরাধিকার, এটা পাওয়ার অধিকারী। এই জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে পেনাল্টি, যারা এটার অপব্যবহার করবে, পেনাল্টির মেয়াদ আমরা বাড়িয়েছি, শাস্তির মেয়াদ। সুতরাং উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। জনাব রুহিন ফারহানা উনি বলেছেন জিডিএস এর দুর্নীতি, লাইসেন্স বাতিল করা হয়েছে। ওনার বক্তব্যের মধ্যেই অনেকগুলো উত্তরও এসছে। অবশ্যই জিডিএস এর মাধ্যমে এগেন ইন্টারসেপশন, ইন্টারপোলেশন এগুলো হতো। আমরা গত মার্চ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি বিমানে এবং ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হয়েছে। যারা এই সিস্টেমের সাথে যারা ইনভলভমেন্ট ছিল প্রত্যেককে আমরা শাস্তির আওতায় এনেছি। এবং এই ব্যবস্থা নেওয়ার পর থেকে আর এই ধরনের কোনো এলিগেশন নাই। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক সাহেব উনি বলেছেন ম্যানেজমেন্টের ব্যাপারে, ব্যাগেজ লিটার কথা বলেছেন। আমি মাননীয় সংসদ সদস্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে আমরা মনিটরে দেওয়া আছে একটা বিমান বোর্ডিং ব্রিজে ঠিক কটার সময় আসে, বোর্ডিং ব্রিজে আসার পরে ফার্স্ট লাগেজ কটায় আসছে এবং লাস্ট লাগেজ কটায় আসছে, এটা মনিটরে সবসময় আসতেছে। আমাদের ইমিগ্রেশন 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। আমি নিজেও হিথ্রোতে দেখেছি, আমি প্রায় 1.5 ঘন্টা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি, তারপর 8 ঘন্টা লাগে লাগেজের ওইখানে যেতে, তারপরে গিয়ে লাগেজের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের 5-7 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে লাগেজ
ফার্স্ট লাগেজ 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের লাগেজ আসে এবং 45 মিনিটের মধ্যে লাস্ট লাগেজ আসে। আমরা অনেকগুলো সিসি ক্যামেরা বসিয়েছি যেখান থেকে লাগেজ ডেলিভারি হয়, বেল্টে উঠানো হয়। এমন কোনো অভিযোগ এই পর্যন্ত আমরা পাই নাই যে কারো ব্যাগেজের কেউ হাত ঢুকেছে বা কোনো ধরনের এই ধরনের কাজ হয়েছে। সুতরাং এই জিনিসগুলো হয়তো আগে হতো, কিন্তু বর্তমানে এগুলোর কোনো অস্তিত্ব নাই। আপনার ব্যাগে যদি কারো হাত ঢুকে থাকে, আমাদের সিসিটিভি আছে, সেইখানে 2 মাস আগে পর্যন্ত এগুলার রেকর্ড আছে, আপনি নিজেও দেখতে পাবেন। সুতরাং এই ধরনের কোনো অভিযোগ আমরা নিজেরাও শুনি নাই। আমাদের রেজাউল করিম বাবলু সাহেবও উনি অনেকগুলা দিয়েছেন। এই বিলটা মূলত পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে, পার্লামেন্ট থেকে আবার সংসদীয় কমিটিতে গেছে, চুলচেরা বিশ্লেষণের পরেই এখানে সংশোধনী সহ আবার এখানে আসছে। সুতরাং মাননীয় সংসদ সদস্যগণ যারা জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব এনেছেন, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।